আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এফিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন লক্ষ্মীপুর জেলার অন্যতম একজন নন্দিত মুখ, গণের আস্থাভাজন নেতৃত্ব, লক্ষ্মীপুর পৌর এলাকার নন্দিত মুখ হিসেবে যিনি ইতিমধ্যে সুবিদিত সুপরিচিত ব্যক্তিত্ব, লক্ষ্মীপুর সোসাইটি ইউকে শাখার ফাউন্ডার হিসেবে যিনি লক্ষ্মীপুর উন্নয়নের জন্য কাজ করেছেন, সিদ্দিকুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ওয়ার্ক ফর হিউম্যানিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আফতাবউদ্দিন ভূঁইয়া আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের প্রতি কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূলের একজন সাধারণ ব্যক্তিত্ব, সমাজের উন্নয়ন নিয়ে, সমাজ কল্যাণ নিয়ে বা লক্ষ্মীপুর পৌরসভার মানুষের উন্নয়নে যিনি দীর্ঘ বছর যাবৎ পরিকল্পনা করে কাজ করে যাচ্ছেন এবং লক্ষ্মীপুরের মানুষের কাছে যিনি অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি এবং ব্যক্তিত্বরূপে সুপরিচিত সুবিদিত হয়েছেন, সেই আজকের আলোচক জনাব আফতাবউদ্দিন ভূঁইয়াকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জনাব, আপনি দর্শক শ্রোতাকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, মাটির টানে, শিক্ষার টানে বিদেশে আর মাটির টানে দেশে, দেশপ্রেমের টানে উদ্ভাসিত হওয়া, নিজের এলাকার উন্নয়ন করার চিন্তা করা, মানুষের কল্যাণের চিন্তায় আপনি এই লক্ষ্মীপুরের মাটি মানুষের কাছে সুপরিচিত সুবিদিত হয়ে আছেন। আপনি দর্শকদেরকে জানান যে জীবনের কি লক্ষ্য নিয়ে আপনি আপনার পথ চলা শুরু করেছিলেন পড়াশোনা থেকে শুরু করে, এবং কি কারণেই আপনি আবার উচ্চশিক্ষা গ্রহণ করে বা সারা বিশ্বে যেখানে আপনার এস্টাবলিশমেন্ট হতে পারতো সেখান থেকে আপনি আবার দেশে এসে জনমানুষের কল্যাণের জন্য নিবেদিত হলেন। আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আজকের এই অনুষ্ঠান, আপনাদের সকলকে জানাচ্ছি আমি মোবারকবাদ, এবং কি আজকে আপনি আমাকে ইনভাইট করার জন্য আপনাকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জি, বেসিক্যালি আমি আফতাবউদ্দিন ভূঁইয়া, যিনি মানব অধিকার নিয়ে কাজ করতেছি। আমি আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের লক্ষ্মীপুরকে একটি আদর্শ শহর গড়ার জন্য মানুষের পাশে আসি, কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমি স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে আমি লন্ডনে পড়াশোনার উদ্দেশ্যে চলে যাই। আপনাদের সকলের দোয়ায় ওখানে পড়াশোনা কমপ্লিট করি এবং 2014 সালে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করি। বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছে, আপনারা দেখেছেন। তো বেসিক্যালি আমি এই লক্ষ্মীপুরে ফিরে আসার উদ্দেশ্য হলো যে আমি স্টাডি করেছি লন্ডনে, ওখান থেকে যে নলেজ বা জ্ঞান অর্জন করেছি তার ইমপ্লিমেন্ট করার জন্য মূলত আমি বাংলাদেশে ফিরে আসা। আর বাংলাদেশের মধ্যে আমি আমার জেলাকে কেন চয়েস করছি এখানে থাকার জন্য বা ফিরে আসার জন্য, সেটা মূল উদ্দেশ্য হলো যে আমি চাচ্ছি আমার মাটি এবং মায়ের টানে আমার এই লক্ষ্মীপুর শহরকে ভালোবেসে লক্ষ্মীপুরকে একটি আদর্শ শহরে রূপান্তরিত করার জন্য মূলত আমি এই লক্ষ্মীপুর অবস্থান করতেছি। আপনি স্কলারশিপে গেলেন এবং ওখান থেকে আবার এখানে রিটার্ন করলেন, কিন্তু আমাদের এই দেশ থেকে অনেকেই এখানে শ্রমিক হিসাবে যান বা বিভিন্ন স্কলারশিপে যান, অনেকেই যান, কিন্তু দেশের প্রতি টান থাকলেও এখানে এসে জনকল্যাণের চিন্তা অনেকেই করেন না বা অনেকে ধারণ করেন কিন্তু লালন করেন না। তো যারা ধারণ করেন, যারা লালন করেন, তাদেরকে আপনি আসলে ওই দেশে বা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে দেখেছেন? আসলে আমরা যে বিষয়টা দেখি, আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কেউ যদি একবার যায় ওখান থেকে ফিরে আসে না, কিন্তু আমি বলবো যে না, আমাকে আসতে হবে। কেন আসতে হবে? আমি যদি এই মাটি আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, কারণ আমার এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার যারা আত্মীয় স্বজন আছে, আমাদের প্রতিবেশী আছে, বা এই শহরে যে মানুষগুলো আছে, এই শহর থেকে যদি আমার বেয়ে উঠা, এই শহরকে যদি আমি একটা মানে ইন্টারন্যাশনাল ভাবে একটি আদর্শ শহরে বা একটা আদর্শ জাতিতে রূপান্তরিত করতে পারি, তাহলে আমি এই মাটির কাছে কৃতজ্ঞতা থাকবো। কারণ হলো যে আমি যদি এই শহরে জন্ম না গ্রহণ করতাম, তাহলে এই শহরের কদর বা এই মাটির ভালোবাসা আমার ভিতরে থাকতো না। আমার ভালোবাসা হলো যে এই মাটি থেকে উঠে আসার কারণে এখানে আসা। যারা আপনি যে কথাটা বলছেন, অন্য যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা রিটার্ন আসতেছে না, হ্যাঁ, আমি এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার পরে আমি ওখান থেকে স্টাডি কমপ্লিট করে দেশে ফিরে আসছি, এমনকি আমার দেশের বাইরে আমার প্রতিষ্ঠান আছে। আপনারা জানেন যে আমার ওখানে ল ফার্ম আছে, বিজনেস আছে, বাট আমার বাংলাদেশেও আমার বিজনেস আছে। জি, আমাদের মানুষের দুই ধরনের জীবন পদ্ধতি রয়েছে।
একটি জীবন পদ্ধতি হচ্ছে যে মৃত্যুর 50 বছর পরে বা 20 বছর পরে আমাকে কেউ চিনুক বা জানুক সেটা আমি মাথায় রাখবো না, আমি শুধু পৃথিবীটাকে শুধু ভোগ করব, নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আমি চলবো। অর্থাৎ পরকালীনের পরে আমার নামটি অক্ষরে থাকুক, স্বর্ণাক্ষরে লিখিত থাকুক, আমার জন্য দোয়া আসুক, বা আমাকে মানুষ অন করুক, আমাকে সেভাবে লালন করুক, বা আমার থিওরি দ্বারা মানুষ উপকৃত হোক, এই চিন্তা না করার এক ধরনের জনগোষ্ঠী আছে। আর এক ধরনের জনগোষ্ঠী আছে যে না, আমি অমর হব, আমি মানুষের প্রেরণার উৎস হব, মানুষের হৃদয়ে আমি জায়গা করব, হৃদয় থেকে হৃদয় আমি 100 বছর 1000 বছর মানুষের হৃদয়ে বসবাস করব। এই দুই ধরনের অবিস্মরণীয় যে জীবন, সেই অবিস্মরণীয় জীবনের জায়গায় আপনি আপনার জীবনটাকে আসলে কোন লক্ষ্যে চিন্তা করলেন? বেসিক্যালি আপনি যে কথা বলেছেন, আমরা একসময় মারা যাওয়ার মানুষ, আমরা মরণশীল, মরার পরে আমাদের একটা সময় মানুষ আমাদেরকে বলে যায়। কিন্তু আমরা জানি যে আমি যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার একটি হাদিস মনে পড়তেছে, যে হাদিসটা হলো সদকায়ে জারিয়ার বিষয়ে। আমি যখন ভালো কাজগুলো করব, এই ভালো কাজগুলো দ্বারা আমার সমাজের মানুষগুলো উপকৃত হবে, পাশাপাশি পরকালে আমি এর জন্য একটা সওয়াবের অংশীদার, আমি মরে যাওয়ার পরে আমার এই কাজগুলোর মাধ্যমে যে সওয়াবটা আসবে, আমি কবরে থেকে এর সুফল ভোগ করব। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এজ এ হিউম্যান হিসাবে আমাদের কিছু চরিত্র আছে, চিরচরিত্র সামাজিক। সেটা হলো যে আমরা সাধারণত মানুষকে প্রশংসার জন্য অনেকে কাজ করে থাকে, অনেকে না আমি নিঃস্বার্থভাবে কাজ করে থাকে। তা আমার বেসিক্যালি যে উদ্দেশ্য সেটা হলো নিঃস্বার্থভাবে কাজ করে দেওয়া। এরপর মানুষ আমাকে স্মরণ করলো করলেন, সেটা একান্তই তাদের বিষয়। বাট আমি মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আসি, মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি যেটি বললেন যে মানুষ আমাকে প্রশংসা করুক, এই শ্রেণী রয়েছে, কিন্তু আপনি কোরআনের উক্তি যদি দেয়া যায়, সূরা আল মুদ্দাসসিরে আয়াত আল্লাহ তাআলা আয়াতের বর্ণনা, ওলা তামনুন তাস্তাকসির, অর্থাৎ তুমি লাভের আশায় অনুগ্রহ করো না, অর্থাৎ মানুষের জন্য যেটা করো নিজ থেকে করো, মন থেকে করো। তাহলে এই কাজটি যারা করে মানুষের জন্য যদি করে, অর্থাৎ নিজ থেকে করতে হবে, প্রাপ্তির আশায় করবে না, স্রষ্টা কিন্তু তার সাথে থাকে। তাহলে সত্যিকার মূল নীতিটা কি, যে কোন নীতিতে আসলে জনসেবা করা উচিত, দেখানো নাকি আসলে নিঃস্বার্থ? বেসিক্যালি আমাদের যেটা উদ্দেশ্য, ইন্টেনশন যেটা থাকে, সেটা আমার ইন্টেনশন থাকতে হবে সেভ ওনলি ফর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এটা আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিছে যে আপনি করতে পারতেছেন। আমার কোনো ক্যাপাসিটি নাই যে আমরা কারোর জন্য কিছু করব, যদি আল্লাহ আমাদেরকে সহযোগিতা না করে, আমাদেরকে চেষ্টা করার জন্য মন মানসিকতা না দেয়। এখন আপনি যে কথাটা বলছেন সেটা হলো যে না, আমি আপনার সাথে যে কথা বলবো, আমার উদ্দেশ্য থাকবে যে আমি এই জনগণের পাশে থাকবো, জনগণের জন্য কাজ করব। তাহলে আমার উদ্দেশ্য আমি সওয়াবও পাবো। আর যেমনিভাবে আমরা জানি যে যদি মনে করেন আমি পশ্চিম দিয়ে, আমাদের যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, আমরা পশ্চিমে হলো মসজিদ, ওদিক থেকে মাইক আসলে আমার যদি বাসার একটা জানালা থাকে, ওখান থেকে আজান দিলে আজানের শব্দ আমি কানে শুনবো, এই ইন্টেনশন যদি আমার থাকে, তাহলে আমি ওদিক থেকে বাতাসও পাবো, আলো বাতাস দুটো পাবো, প্লাস আজানের সবটাও পাবো। তেমনি ভাবে আমার বেসিক উদ্দেশ্য হলো আমি জনগণের জন্য কিছু করা। আর এর মাধ্যমে আপনি যেহেতু আমাদের স্রষ্টা বলছে, কেউ যদি কারোর জন্য কোনো কিছু করে, কেউ কারো দ্বারা উপকৃত হয়, তাহলে আল্লাহ ওটার জন্য তাকে যা দান করে, অর্থাৎ তার জন্য পুরস্কৃত করে। তো আমার উদ্দেশ্য, বেসিক্যালি উদ্দেশ্য হলো জনগণের কাজ করা। জনগণের কাজ করার জন্য কোরআনের একটা আয়াত, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তোমরা আল্লাহ তাআলার কাছে যা ভালো কিছু পাঠাবে, কল্যাণকর কিছু পাঠাবে, তা আল্লাহর জমা রাখবেন এবং পিলে পিঠে বৃদ্ধি করে দেবেন। তো আপনি আপনার এই পথ চলার ক্ষেত্রে, সৎ নীতির ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে থিং রাখছেন যে আমি মানুষের যদি ভালো করি, আল্লাহ সেটাকে আরো বড় আকারে আমাকে পরকালীন সাফল্য দিবেন, বা আমার সম্মান বৃদ্ধি করবেন, আমার হায়াত রাখবেন, বা আমাকে সুস্থ রাখবেন, আমাকে নিয়ামতপূর্ণ জীবনযাপন করবেন। শুধু নিয়তের যে জায়গাটি রয়েছে, মানুষ তো আসলে নিয়ত ঠিক মতো করতে পারে না। এই জায়গায় আপনি আপনার কোন নিয়তটি করেছেন এবং কোন নিয়তে জনসেবা আসলে আসা দরকার? আসলে নিয়তের ব্যাপারে যদি আমরা বলতে যাই, আমরা জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি যে হাদিস গ্রন্থ করেছে বুখারী শরীফ, ওই হাদিস গ্রন্থের সর্বপ্রথম যে হাদিসটা, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আপনার নিয়তের উপরে সকল কিছু কি নির্ভর করে। তা আমার নিয়ত হলো যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটি অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য কাজ করা। আর যদি আমার নিয়ত যদি গোলমেল থাকে, যদি আমার উদ্দেশ্য থাকে যে শুধু মানুষকে দেখানোর জন্য, তাহলে আমার এই দেখানো পর্যন্তই শেষ, আমি পরকালে কিন্তু এর জন্য কোনো যা পাবো না। তাহলে যার নিয়ত নিয়ে এবং কল্যাণের নিয়ত নিয়ে আপনি একেবারে আবার নিজ মাটিতে ফিরে আসলেন। আসার পরে লক্ষ্মীপুরে আসার পরে এখানকার সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে
কি কি পয়েন্টগুলি আপনি সামনে রেখে অ্যাড্রেস করে আসলে এগোনো শুরু করলেন? আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি লন্ডনে পড়াশোনা শেষ করার পরে ওখানে স্টে না করে দেশে চলে আসছি। বেসিক্যালি আমি দেশের জন্য কিছু করতে চাচ্ছি, Right. এই উদ্দেশ্য। তারপরে যে আমি দেশের বাইরে আমার অন্য দেশে বিজনেস আছে, ল ফার্ম আছে, পাশাপাশি আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। আপনারা নিশ্চয় অবগত আছেন যে গত ফেব্রুয়ারিতে জাতিসংঘ থেকে আমার ইনভাইটেশন ছিল, ওখানে মানবাধিকার নিয়ে আমি কাজ করেছি। তো অ্যাজ এ মানবাধিকার কর্মী হিসাবে এবং কি একজন মানুষ হিসাবে আমার দেশের জন্য কাজ করা আমি মনে করতেছি। আর এই লক্ষ্মীপুর শহরটা যেহেতু একটি অবহেলিত শহর, এটি একসময় সন্ত্রাস সাদাবাজের শহর হিসেবে পরিচিত ছিল সারা বাংলাদেশে। দুই একটি মানুষের নাম সবার মনেই আছে, আপনারা জানেন। তো আমি চাচ্ছি যে আমাদের এই লক্ষ্মীপুরকে আমরা সবাই মিলে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই লক্ষ্মীপুরকে একটি আদর্শ শহরে পরিণত করা। পাশাপাশি এই লক্ষ্মীপুরে যে 15টি ওয়ার্ড আছে, এই 15টি ওয়ার্ড পৌরসভার মধ্যে ইনভলভ। এই পৌরসভাকে একটি আদর্শ সিটি কর্পোরেশনে করার জন্য যেই কাজগুলো দরকার, ওই কাজগুলো সামনে নিয়ে আমি এগাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রাস্তা, তারপর যে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা, বিক্ষোভন কর্মসূচি, শিক্ষা উপকরণ, মেধাবী স্টুডেন্টদেরকে বৃত্তি প্রদান, তারপর যে হলো আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া, এই কাজগুলো ইতিমধ্যে আমরা দীর্ঘদিন যাবত আমি এবং আমাদের লক্ষ্মীপুর যে আমার যে অর্গানাইজেশন আছে সেগুলো বইয়া ফাউন্ডেশন এবং ওয়ার্ক ফর হিউম্যানিটির মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। এটার উদ্দেশ্য হলো যে যেহেতু আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে আমি ওখানকার সিচুয়েশন দেখেছি, ওখানে থাকতেছি, ওখানকার ইনভলভ। আপনি জানেন আমার এক বন্ধু কিছু মানে আমার সাথে কথার প্রসঙ্গে বলছে যে আমরা আসলে স্মার্ট জাতি হিসাবে নিজেদেরকে দাবি করি, স্মার্টফোন ইউজ করি। আর এই স্মার্টফোনটা আমরা হাতে নিয়ে আমরা কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, হাত থেকে ফোনটা পড়ার পরে ওই ফোনটা আনস্মার্ট হয়ে যাচ্ছে। বাট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যেটা দেখতেছি, স্মার্টফোন হাতে নিয়ে স্মার্ট রাস্তা দিয়ে হাঁটতেছে। আমি আজকে এই লক্ষ্মীপুর শহরে যদি আপনি হাঁটেন, আপনি দেখেন বালু কাদা কি ভরপুর। যাদের ডাস্ট অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি আছে, তাদের জন্য ডাস্ট অ্যালার্জি আছে বা এই জাতীয় জিনিস ওনার কিন্তু আক্রান্ত হচ্ছে। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো ডাস্ট নাই। আমার বিশ্বাস যদি আমরা এই লক্ষ্মীপুরকে সাজিয়ে নিই, গুছিয়ে নিই, তাহলে এই লক্ষ্মীপুরের যে রাস্তাগুলা কাদা মুক্ত থাকবে, ধুলাবালি মুক্ত থাকবে। অন্তত অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলে এই রাস্তাগুলা পানি এবং লিকুইড দিয়ে কি বলে জীবাণুমুক্ত করে এই রাস্তা রাখা সম্ভব। এবং কি আরো বলি, আমাদের যে আমরা যে পানিগুলো খাচ্ছি, আমাদের যে বিশুদ্ধ পানি পৌরসভা থেকে যেটাগুলো হচ্ছে, এই পানিগুলোকে প্রকৃতপক্ষে বিশুদ্ধ পানি রূপান্তরিত করে সকলের কাছে পৌঁছে দেওয়া। ইভেন যারা পানিগুলা কিনে খাওয়ার উপযোগী না, তাদের অ্যাবিলিটি নাই, তাদের জন্য বিনা পয়সা প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন স্তরে বিভিন্ন স্থানে পানির নির্দিষ্ট একটা স্থাপন তৈরি করা হবে, ওখান থেকে উনি বিশুদ্ধ পানি খেতে পারবে। লক্ষ্মীপুরকে উন্নয়নের জন্য কিছু দপ্তরগুলির আসলে কি পরিমাণে আপনি টাচ করতে পেরেছেন, আমি যেটি আলোচনা আনতে চাই সেটি হচ্ছে জেলা পরিষদ। যথেষ্ট উন্নয়নের বাজেট কিন্তু জেলা পরিষদে থাকে, সমাজসেবা অধিদপ্তরে সমাজ উন্নয়নের অনেক বাজেট কিন্তু এখানে থাকে। এখানে নদী রয়েছে, সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের অনেক উন্নয়ন এখানে থাকতে পারে। এখানে থাকতে পারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যেহেতু অনেক স্কুল রয়েছে বা মাদ্রাসা রয়েছে। এখানে ধর্ম মন্ত্রণালয় যুক্ত হতে পারে, যে বিভিন্ন মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয় থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এখানে থাকতে পারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিডি থাকতে পারে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই অধিদপ্তরগুলি এবং জেলা প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন, এই প্রতিটি অর্গানকে টাচ করে তাদেরকে এই উন্নয়নের যাচ করার জায়গায় আপনি আসলে কতটা সফল এবং কতটা পৌঁছতে পেরেছেন? আমি ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মীপুরের বিভিন্ন স্তরের প্রশাসনকে। ইতিমধ্যে আমি বিভিন্ন বিষয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, ওনাদের সার্বিক সহযোগিতাও পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আসলে ওনাদের অ্যাবিলিটি অনুযায়ী সেরকম বাজেট না থাকার কারণে তারা সাপোর্ট করতে পারতেছে না। ইতিমধ্যে লক্ষ্মীপুর পৌরসভা বিভিন্ন রাস্তার বিষয়ে আমি পৌর কর্তৃপক্ষের প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা তাৎক্ষণিক গিয়েছে, কিছু ব্যবস্থাও নিয়েছে।
বাট ওনারা বলতেছে যে আমাদের এনাফ ফান্ড নাই। যেখানে আমার অ্যাবিলিটি ছিল ওখানে আমি সরাসরি নিজ থেকে দিয়ে ওই কাজগুলো করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমি পৌর কর্তৃপক্ষের রাস্তা না হলে আমি এলজিটিতে গেছি, এলজিটি বলছে ওনাদের রাস্তা না, পরবর্তী সড়ক রোডসে গিয়েছি, ওনারা আমাকে সহযোগিতা করেছে। ইভেন জাস্ট এক্সাম্পল দিয়ে লাস্ট 1 উইকস অ্যাগো আমাদের এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের আগে মাদাম যে ব্রিজ, এই ব্রিজের অবস্থা খুব করুণ ছিল। মানুষ যখন একটা গাড়ি নিয়ে নামতো, কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আমি সরাসরি সড়ক বিভাগে ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা বলছে ভাই আমি আমাদের তো আসলে বাজেটের সংকট, তারপর আপনি যেহেতু আসছেন কাজটা করে দেবো। ওনারা দেখলাম যে খুব আন্তরিকতার সহিত 2 থেকে 3 দিনের মধ্যে আমার ওই কাজটা করে দিয়েছে। এতে করে কি হলো কি মানুষ উপকৃত হয়েছে, আমার লক্ষ্মীবাসী উপকৃত হয়েছে। এভাবে অনেকগুলো কাজ আমি ওনাদের সহযোগিতা পেয়েছি। বাট ওনারা একটাই বলে ভাই আমাদের এখানে কাজ করতে গেলে কিছু বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধক কিছু পলিটিশিয়ানরা আসে যারা পলিটিক্যাল প্রভাব খাটানোর কারণে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারতেছি না। তো আমি বিশ্বাস করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং করেছি যে যারা চাঁদাবাজ করে, যারা প্রশাসনিক কর্মকর্তাদেরকে ভয়ভীতি দেখা, তাদেরকে যাতে করে আইনের আওতা নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। একটি উন্নয়নের সবচেয়ে বাধা হচ্ছে আপনি যেটি বলেন সন্ত্রাস, চাঁদাবাজ বা মাদক, এগুলি উন্নয়ন বা আমাদের জনজীবনের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ বিস্ফোরা হিসাবে সমাজে কিন্তু সেটি সমাজ বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা আপনার কিছু প্রচার প্রচারণা দেখেছি, সেখানে আপনি সুস্পষ্ট চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ব্যক্তি আফতাবউদ্দিন ভূঁইয়া এবং সমাজ সংস্কারক বা সমাজ চিন্তক হিসেবে, সমাজ চিন্তাকারী হিসেবে বা সমাজ কল্যাণকারী হিসাবে সমাজের ভালো চাওয়ার জায়গা থেকে এই জায়গাগুলিতে জনগণের কি সমর্থন পেয়েছেন? আপনি এই আলোচনায় বা এটা নিয়ে যখন রাজপথে গেছেন আপনাকে কি ধরনের প্রতিবন্ধকতা রাখা হয়েছে বা কি ধরনের সহযোগিতা আপনি পেয়েছেন? আসলে সন্ত্রাস চাঁদাবাজ এটা নট অনলি ফর লক্ষ্মীপুর, সারা বাংলাদেশ, এটা সারা বাংলাদেশে আছে। আপনি জানেন যে এমনকি আপনারা জানেন যে আমার যে একটা স্লোগান আছে যেটা হলো যে বদলে যাও বদলে দাও, অর্থাৎ উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ দেন উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সোসাইটি। তো সেখানে লেখা আছে যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত এবং ন্যায় শাসন পরিবর্তন করতে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। হ্যাঁ, তাহলে এটার মূল উদ্দেশ্য হলো যে আমি শুধু সন্ত্রাস, চাঁদাবাজ তারা তো দোষী, পাশাপাশি আমরা যারা সচেতন নাগরিক আছি এই শহরে যারা বসবাস করি আমাদের প্রত্যেককে চেঞ্জ করতে হবে যে না উনি চাঁদা নিতে চাঁদা দেবো না, উনি সন্ত্রাসগিরি করতে হলেও আমরা 10 মিলে সন্ত্রাস গুটি কয়েক মানুষ এই শহরটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের প্রত্যেককে চেঞ্জ হতে হবে। চেঞ্জ হলে এটা সম্ভব। আর সেক্ষেত্রে প্রশাসন যথেষ্ট সোচ্চার এই বিষয়ে। প্রশাসন চাচ্ছে যে সন্ত্রাসদেরকে তাদের আইনের আওতা আনার জন্য। কিন্তু আমাদের দেশে যদিও এখন বর্তমান সরকার আমাদের যে কোনো নির্বাচিত সরকার না, তারপরেও এক শ্রেণীর চাঁদাবাজ দলের প্রভাব খাটিয়ে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বর্তমান প্রশাসককে প্রশ্নবিদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই চাঁদাবাজি কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। এখন ওরা যারা আছে প্রশাসনের লেভেল আছে ওনাদের জায়গা থেকে চেষ্টা করতেছে, আমি ওনাদেরকে স্যালিউট জানাই। ওনারা যে কাজ করতেছে আমি বিশ্বাস ওনারা আরেকটু আন্তরিক হলে এই সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না লক্ষ্মীপুরে। ইতিপূর্বে একটি শাসন ব্যবস্থা ছিল 15.5 বছর, একটানা তারা নেতৃত্ব দিয়েছে। তারা তাদের মতো করে শাসন শোষণ করে দেশ থেকে অনেক টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচারের জন্য কাজ করছে। আপনি এই উন্নয়নের সাথে এই যে রাজপথের পরিবর্তনের আন্দোলনে কিভাবে মাঠে ছিলেন এবং কিভাবে পৃষ্ঠপোষকতা করেছেন? আপনি জেনে অবগত হবেন যে আমি পৃথিবীর যে দেশে যখন ছিলাম ওই দেশে ওখান থেকে আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। নট অনলি ফর আওয়ামী লীগ সরকার, আমি বলি যদি এখন যদি জামাত, বিএনপি বা অন্য কোনো রাজনীতি বা বর্তমান ডক্টর ইউনূসের সরকার যদি কোনো অনৈতিক কাজ করে, মানুষ হত্যা, মানুষের মৌলিক অধিকার হরণ, মানুষের বাকস্বাধীনতা হরণ করে, তাদের বিরুদ্ধে আমি কাজ করব। আপনি ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছেন আমি 5 আগস্টের আগে গত জুলাইতে আমি যে আন্দোলন করেছি ওয়ার্ক ফর হিউম্যানিটির ব্যানারে বিশাল ডেমনস্ট্রেশন করেছি আমরা। এর মাধ্যমে আমরা তখন বলে দিয়েছি যে আমাদের যে নিউ জেনারেশন, আমাদের স্টুডেন্টদেরকে যেভাবে অন্যায়ভাবে
ছাত্রলীগ নামে যে জঙ্গি সংগঠন এভাবে পিটিয়ে আমাদের বোনদেরকে পিটিয়েছে, তখন তাৎক্ষণিক এর বিরোধিতা করেছে, আমরা প্রতিবাদ করেছি, মানববন্ধন করেছি, সম্মেলন করেছি। ইভেন এই 5 তারিখের পরেও এই গত রানিং মাসেও আপনার যে ঢাকাতে যে তাণ্ডব সৃষ্টি হয়েছে, যে একজন সোহাগ নামে একটা ছেলেকে, একটা ভদ্রলোককে চাঁদার জন্য ফাতর দিয়ে পিটে মেরে ফেলছে, তার বিরুদ্ধে ছাত্রদের সাথে থাকি আমি। ছাত্রদেরকে নিয়ে, যুব সমাজকে নিয়ে আমরা এই লক্ষ্মীপুর শহরে আমরা মিছিল করেছি, এমনকি প্রতিবাদ করেছি। এইটা করার পরে এক শ্রেণীর চাঁদাবাজরা, যারা পদ্মার আড়ালে থাকি, তারা চাঁদাবাজি করতেছে এবং অনেকে স্পষ্ট এদের ব্যাপারে। এরা আমার বিভিন্নভাবে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মান সম্মান নষ্ট করার যথেষ্ট চেষ্টা করতেছে, কিন্তু আমি এটাতে কোনোভাবে পিছু হটব না। আমি একটা কথা বলবো যে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। যে আমার প্রচার করুক, অপপ্রচার করুক, আই ডোন্ট কেয়ার, তার কোনো বিপদে পড়লে আমি এগিয়ে যাব, কারণ সে আমার ভাই, সে আমার এই লক্ষ্মীপুরের সন্তান। আন্দোলন হলো, একটি বছর চলে গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে একটু নির্বাচনের জন্য প্রেক্ষাপট তৈরি হচ্ছে। হয় জাতীয় নির্বাচন হবে, হয়তো স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন পরে, এটা নিয়ে নানা রকম ডিবেট চলছে। পরিস্থিতি যাই হোক, পরিবেশ যাই হোক, লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনটি যখন আসবে, আপনি অবশ্যই প্রার্থিতার জন্য মাঠে যাবেন। স্বাতন্ত্রিক নির্বাচন করার কিছু আরপিও নীতি রয়েছে, এই নীতিকে কিভাবে সাপোর্ট করছেন? এই নীতি আসলে কোনো প্রীতি দিচ্ছে কিনা, কোনো ইতি দিচ্ছে কিনা, এই নীতি আসলে ভ্রষ্ট নীতি কিনা, এই ব্যাপারে আপনার কোনো বার্তা আছে কিনা, বা এই নীতি মেনেই আপনি নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রে আপনি যেন প্রার্থী হিসেবে ভোটের জন্য বিজয়ী হন, বা জনগণের কাছে আসলে কি বার্তা নিয়ে আপনি আসলে যাবেন? আমার বিশ্বাস যে বাংলাদেশের জনগণ খুবই সচেতন এখন, আর এই সচেতন নাগরিকরাই চাচ্ছে একজন শিক্ষিত, মার্জিত, দক্ষ একজন কারিগর, যার দ্বারা এই লক্ষ্মীপুর শহর ডেভেলপ হবে, যার হাত ধরে, যিনি লক্ষ্মীপুর পৌরসভাকে একজন ফার্স্ট ক্লাস সিটি কর্পোরেশনে রূপান্তরিত করতে পারবে, এরকম লোক চাচ্ছে তারা। আর আপনি যে কথাটা বলছেন নির্বাচন কেন্দ্রিক, এটা কোনোভাবে কি ক্ষতিগ্রস্ত হবে কিনা, আমার বিশ্বাস যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ইলেকশন দেওয়া হয়, তাহলে যোগ্য ব্যক্তিরা এখানে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে সুস্থ নির্বাচন হলে প্রত্যেকটা, নট অনলি ফর স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, একটি সরকার গঠন হয়, তাহলে সরকারের আদলেই সেগুলি হবে কিনা, সেখানে একটা পেট্রোনাইজিং থাকবে কিনা? থাকবে, হ্যাঁ, ডেফিনেটলি থাকে। আমরা ইতিহাসে দেখেছি, ইতিহাস আমরা যে পিছনে দিয়ে তাকাই, আমরা দেখতেছি যে যেখানে যে শহরের, যে জেলাতে এমপি বা যে থানাতে এমপি আছে আসনগুলোতে, ওই আসনে এমপির পরে যে পৌরসভা যে ইলেকশন হলে ওখানে মেয়র হয় তার দলীয় নেতাকে যে এনি হাউ করে, এবং কি ইউনিয়নগুলোতে, ওয়ার্ডগুলোতে তারা প্রেশার ক্রিয়েট করে, প্রশাসনকে চাপে রেখে অবৈধ টাকা, কালো টাকা ইনভেস্ট করে ওরা ওদের নেতাকর্মীকে উঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করে। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যদি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় ইলেকশন হয়, তাহলে স্থানীয় ইলেকশনে যোগ্য ব্যক্তিরা তাদের সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে তারা উঠে আসবে, এবং কি এই শহরগুলোকে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে, এটা আমার বিশ্বাস। আপনি জনগণের কাছে যদি যান আর জনগণের ভোটে যদি বিজয়ী হন, আপনি ইতিমধ্যে সূচনা বক্তব্যে বলেছেন সিটি কর্পোরেশনের উপযোগিতার ভিত্তিতে আপনি কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। 15টি ওয়ার্ড রয়েছে, সেখানে ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি, এখানে একটি মাল্টি স্ট্রাকচার গঠন করা বা পরিকল্পনা গঠন করে অবকাঠামো উন্নয়নের ব্যাপার রয়েছে। ইকোনমিক জোনের কিছু ব্যাপার দেখছেন কিনা, পৌর পার্ক বা সিটি পার্কের গুরুত্ব দেখছেন কিনা, এখানে টার্মিনালের ব্যাপারগুলো দেখছেন কিনা, এই প্রত্যেকটি বিষয়, যেহেতু একটি সদরের পৌরসভা, এটি একটা নান্দনিক পৌরসভা গঠনের ব্যাপারটা নিয়ে আসলে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন? আপনাকে ধন্যবাদ আমাকে স্মরণ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষের সাথে, প্রশাসনের সাথে কথা বলেছি। যেমন আমাদের লক্ষ্মীপুরের মেন নাভি যেটা উত্তর স্টেশন, এখানে ময়লার ডাম্পিং করা হচ্ছে। আমি গত পরশুদিন আমি কর্তৃপক্ষকে বলছি যে এখান থেকে যদি আমাদের এই জিনিসটা মুভ করা হয়, তাহলে আমাদের পৌরসভার পরিবেশ সুন্দর হবে। ওনারা আমাকে বললো যে ওনাদের কোনো জায়গায় নাই, এনাফ জায়গা নাই। তা আমি ওনাদেরকে পরামর্শ দিচ্ছি অ্যাটলিস্ট এখান থেকে আপনি এই স্টেশন থেকে সরাসরি ডাম্পিং, যে আমাদের পাশে একটু দূরে 1 কিলোমিটার দূরে অবস্থান আছে, ওখানে সরাসরি নিয়ে যাওয়া যায় কিনা। উনি বলছে আমরা এটা চেষ্টা করতেছি। দ্বিতীয় বিষয় আপনি যেটা বলছেন, আমাদের এই লক্ষ্মীপুর পৌরসভায় আমাদের
বাস টার্মিনাল আছে অলরেডি, শিল্পনগরীও আছে, এগুলোকে আর একটু সাজানো দরকার, গোছানো দরকার, আর পরিকল্পিত করা দরকার। পাশাপাশি আমাদের যে শিশু, আজকের শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুকে যদি আমরা প্রপার ওয়েতে ট্রেন আপ করতে পারি, তাহলে শিশু আমাদের ভালো কিছু দেবো, তাতে ভালো কিছু পাবো। আমরা জানি যে আমাদের এই শহরের মধ্যে ভালো কোনো পরিবেশ না যে বাচ্চারা বিকালবেলা যে একটু এনজয় করবে। আমি দেখেছি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রত্যেকটা এরিয়াতে 2-3টা করে একটা আপনি মনে করেন যে 1 কিলোমিটার মধ্যে কয়েকটা পার্ক থাকে, এই মানে যাতে করে বাচ্চারা ওখানে যেয়ে তারা বিনোদন করতে পারে, খেলাধুলা করতে পারবে, এক্সারসাইজ করতে পারে, ইভেন ফ্রি জিমও আছে এরকম না। তো আমার বিশ্বাস যদি আমরা কখন আল্লাহ সুযোগ দেয়, আমি এই লক্ষ্মীপুর শহরের প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন স্পটে চেষ্টা করবো ওখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা, পার্কের মতো ফ্রি অফ কস্টে শিশুদের জন্য পার্ক তৈরি করে দেওয়া, এবং কি ইয়াং জেনারেশনের জন্য তাদের এক্সারসাইজের জন্য জিমের ব্যবস্থা করে দেওয়া। দর্শক শ্রোতা, আপনার এই নির্বাচন এলাকার মানুষ, এই মাটির ছেলে, আপনি এই মাটির জায়গায় আপনি আবার বিদেশ থেকে ফিরে এসেছেন, সেক্ষেত্রে আপনার এক নজর কি বার্তা থাকছে? দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার ভোটার, সাধারণ মানুষ, লক্ষ্মীপুরবাসী, দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার সর্বমনে মেসেজ আসলে কি থাকছে? সর্বশেষ বা মুদ্রা কথা যেটা, সেটা হলো আমি বিশ্বাস করি আমার লক্ষ্মীপুরের সর্বস্তরের জনগণ তারা অত্যন্ত মেধাবী এবং কি অত্যন্ত জ্ঞানী। আগামী দিনে লক্ষ্মীপুরকে একটি আদর্শ শহরে রূপান্তরিত করার জন্য আপনারা শিক্ষিত দক্ষ একজন লক্ষ্মীপুর পৌর নাগরিককে আপনারা দায়িত্ব দিবেন, যাতে করে উনি লক্ষ্মীপুরকে একটি আদর্শ শহরে রূপান্তরিত করতে পারে, ফার্স্ট ক্লাস পৌরসভা হিসাবে তৈরি করতে পারে। সেখানে কোনো দলীয় আপনারা জানেন দলীয় নেতাকর্মীদেরকে যদি আমরা ওখানে সরাসরি আমরা সাপোর্ট দিতে যাই, সেক্ষেত্রে তারা তাদের পাওয়ার বিস্তার করে তাদের নেতাকর্মীকে সুযোগ সুবিধা দিতে যায়। এই সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যে কাজগুলো হয়, কাজগুলা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না। তো আমি বিশ্বাস করি আপনারা দলীয় নেতাকর্মী থাকলেও ওদের মধ্যে এডুকেটেড, মার্জিত, সুশিক্ষিত, দক্ষ ব্যক্তিত্ব, কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিকে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে শোনার জন্য, আর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, যদি আপনি উন্নয়ন চান তাহলে নির্দলীয় ব্যক্তিকে ভোট দেন, আর যদি আপনি কোনো দলীয় মতাদর্শকে সাপোর্ট করেন, তাহলে আপনি যখন দলীয় মতাদর্শকে সাপোর্ট করবেন, তিনি যে আপনাকে কোনো উন্নয়ন দিবেন তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। কেননা তিনি চাইবেন তার সবচেয়ে কাছের ডেডিকেটেড কর্মীকে সহযোগিতা করার জন্য। সেক্ষেত্রে সাধারণ মানুষ বঞ্চিত হবেন। সাধারণ মানুষের ভোটেই কিন্তু ওই নেতা তিনি নির্বাচিত হবেন, অথচ তিনি কল্যাণ করবেন সবসময় তার কর্মীর বা তার সমর্থকের। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ যদি বিশেষ করে স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি সেবা নিতে চান, অবশ্যই নির্দলীয় ব্যক্তিকে যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে আপনার উন্নয়ন হবে বা সেবা হবে সার্বজনীন। তো সার্বজনীন ভোটেই যিনি মেয়র হন, সার্বজনীন উন্নয়ন যার কাছ থেকে দেওয়া দরকার, তাকে নির্দলীয় করাটাই আসলে যুক্ত কিনা, এই প্রশ্নটি সামনে রেখে আজকে আপনার জনাব আফতাবউদ্দিন ভূঁইয়া লক্ষ্মীপুরবাসীর কাছে কতটা গৃহীত হতে পেরেছেন, কতটা নন্দিত হতে পেরেছেন, কতটা সবার আস্থা তিনি অর্জন করতে পেরেছেন, বা তিনি যে বার্তাগুলি দিচ্ছেন সে বার্তাগুলি আসলে সময় উপযোগী কিনা, সেটি সবার জন্য উপকারিত কিনা, প্রতিটি বিষয় বিচার বিশ্লেষণ করে একজনের আমলনামা বিচার করে, তার আচরণ বিচার করে, তার নীতিটাই আসলে কোন নীতিতে নিয়ে এগোচ্ছেন, এই বিষয়গুলি বিচার বিশ্লেষণ করেই একজন আফতাবউদ্দিন ভূঁইয়াকে আপনাদের মনে ধরবে কিনা, আপনাদের ধারণে আসবে কিনা, আপনাদের লালনে আসবে কিনা, এবং তাকেই আগামীতে আপনারা লক্ষ্মীপুর পৌর মেয়র হিসাবেই নির্বাচিত করার জন্য সিদ্ধান্ত নেবেন কিনা, এই প্রশ্নগুলি সামনে রেখে আজকের আলোচককে ধন্যবাদ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানে আবার আজকের আলোচককে নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।